নিজেকে তুই লাট সাহেব মনে করিস নাকি? তুই আমাকে এরকম করে বলছিস কেন? না হলে কি আর সব কাজবাজ আমার উপর ফেলে দিয়ে শান্তিতে পায়ের উপর পা তুলে ঘুরে বেড়াতিস? কে বললো আমি তোর উপর কাজ ছেড়ে দিয়েছি? আমি কি কিছু করি না? কি যে করিস সেটা আমার জানা আছে। দেখ, আমরা আগেই পরস্পর বোন, তারপর ঘরের বউ, সুতরাং আমাদের মধ্যে সম্পর্ক ঠিক থাকা দরকার দুই বোনের মতো। সেই সম্পর্কটা তুই জেনে বুঝে শেষ করেছিস রে। আর যে সম্পর্ক হয়ে গেছে সেই সম্পর্ক আর ঠিক করা সম্ভব নয়। তুই আমাকে এরকম ভাবে বলতে পারলি? আমি তোকে কতটা ভালোবাসি সেটা তুই বুঝলি না একবারও? বোঝার ঠিক প্রয়োজনও মনে করছি না। তাহলে আমাদের দুজনকে মানিয়ে গুছিয়ে চলা উচিত। মানিয়ে নিয়ে তোর সঙ্গে চলার যোগ্য তুই নোস। যে শুধুমাত্র বসে বসে সংসারের অন্ন ধ্বংস করে তার মুখে তো বড় বড় কথা মানায় না। আমি বসে বসে সংসারের অন্ন ধ্বংস করি? অবশ্যই, সে বিষয়ে কোনো সন্দেহ আছে? আর এটা আমি হতে দেব না বেশি দিন। তোকে যদি এই বাড়ি থেকে না তাড়িয়েছি তবে আমার নাম নীলিমা নয়। আপনার আরেক বৌমা তো আপনার বংশ ধ্বংস করছে। কেন, ঠিক কি হয়েছে বলো তো? সে আর মুখ ফুটে কি বলবো, বলতেও লজ্জা করে। কি হয়েছেটা কি? বাইরে গিয়ে রাস্তার লোকের কাছে বাড়ির নামে নিন্দে করে বেড়াচ্ছে। তাকে সম্মানও করি না। এরকম বলেছিল তা? সেরকমই তো খবর আছে আমার কাছে। আর তাছাড়া আমি যখন তাকে বলতে গেলাম তখন আমাকে নানান কথা শুনিয়ে দিল। এখন শুধুমাত্র আপনিই পারেন কিছু করতে। এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আমি যখন জানতে পেরেছি তখন আপনাকে জানিয়েছি। এবার আপনার ওপর বাকিটা আপনি কি করবেন। এটা সত্যি হলে আমি ওকে উচিত শাস্তি দেব। ও শাস্তি পাওয়ারই যোগ্য। আমার বোন হয়েছে এরকম কাজ করবে কোনোদিন ভাবিনি। তোমার বোন সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ও ঘরের বউ। আমাদের ঘরের মান সম্মান রক্ষা করে কিভাবে চলতে হয় ওকে জানতে হবে, আর না হলে এই ঘরে ঠাঁই হবে না। আমি ওকে এই কথাটাই বলে দিয়েছি, আর ওকে স্পষ্ট করে কথাটা বুঝিয়ে দেবেন ভালো করে, যাতে পরবর্তীকালে এমন কাজ করে বাড়ির মান সম্মান না ধুলোয় মেশায়। সত্যি বাবা, তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। কি হয়েছে মা? আপনি তো কখনো আমাকে এরকম করে বলেন না। কি অপরাধ করেছি? আবার মুখে প্রশ্ন করছো? তোমার কি অপরাধ? একজন বউ এই বাড়িতে এসে খেটে খেটে মরছে আর তুমি পায়ের উপর পা তুলে বসে আছো। এটা তো হয় না। তোমার মতো অসভ্য মেয়ে আমি একটাও দেখিনি। আমি তো সব কাজ করি মা। তাহলে কি বলতে চাইছো আমি অন্ধ? নীলিমা অন্ধ? এই বাড়ির সবাই অন্ধ? শুধুমাত্র তোমার একার চোখ আছে? আমি সেটা বলতে চাইনি একবারও। তোমার কথা বলার উদ্দেশ্য সেটাই। তুমি কি ভাবছোটা কি আমরা কেউ কিছু বুঝি না নাকি? ঘাসে আমরা কেউ মুখ দিয়ে চলি না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, এই বাড়িতে খেতে হলে কাজ করতে হবে। বসে বসে গায়ে হাওয়া লাগানো যাবে না। আপনি দেখুন, আমি সেই সকাল থেকে ঘরের কাজ করছি। তাহলে উদ্ধার করেছো? যেভাবে তুমি আমাকে উদ্ধার করছো আমি আর বলতে চাই না। আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন। আমি সব কাজ করব যেভাবে আপনি বলবেন। সেটা দেখতেই পাবো তুমি কত শুনেছো। না শুনলে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব, তখন মজা বুঝবে। আমার ভালো ছেলেটার মাথা খেয়ে নষ্ট করেছো। এবার যাবে দুজনে মিলে রাস্তায় থাকবে। কথাটা আমি বলে দিলাম। মাঝে মাঝে আমার মনে হয় তুমি ঠিক পুরুষ মানুষ নয়। রাতের বেলায় তোমার এরকম উল্টো পাল্টা খেয়াল আসে কেন বলো তো? তোমার গায়ে যে রক্তের বদলে জ্বর আছে সেটা তো আগে জানতাম না, এখন জানতে পারছি তাই বলছি। কি হয়েছে একটু পরিষ্কার করে বলবে আমাকে? এই সংসারে 2-3 জন মানুষ খেটে খেটে মরবে, আর 2 জন মানুষ শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাবে। এই জন্য তো এই সংসারটা নয়। কার কোন জিনিসটা নিয়ে তোমার সমস্যা হলো আবার? ওই তোমার ভাই গোপাল আর তার বউ। তুমি ঠিক করে বলো তো, গোপাল কি সংসারে কত টাকা দেয়? আর এই লতা তো একেবারে হাড় বজ্জাত। কিন্তু লতা তো তোমার বোন। ওকে বোন ভাবতেও আমার লজ্জা করে। ওর মতো বোন থাকার চেয়ে না থাকা ভালো। দেখো, পরিষ্কার করে দিচ্ছি, এই অবিচারের বিচার তুমি যদি না করো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আহা নীলিমা, তুমি রাগ করছো কেন? তুমি কেন এ বাড়ি থেকে যেতে যাবে বলো তো? উল্টোপাল্টা কথা তোমার মুখে মানায় না। তুমি আমাকে ভালোবাসো? যদি তুমি এটাই চাও বাড়িতে থাকি, তুমি এর ব্যবস্থা করো।
ঠিক আছে, কালকে সকালেই আমি বুঝে নেব। তুমি এখন নিশ্চিন্তে বিশ্রাম করো। ঠিক আছে, ঠিক আছে, এই শেষবার আমি ভরসা করছি। এরপর যদি কিছু না করো তবে তুমি বুঝতে পারবে। আমার কানে এতদিন ঘটনাগুলো আসেনি, না হলে কবেই এর বিহিত করে দিতাম আমি। সন্দেহ অনেক আগেই হয়েছিল, এবারে শুধু সমাধানের অপেক্ষা। দেখে যাও আমি কি করতে পারি। বুঝলি তো গোপাল, কিছু কিছু বলদ আছে যারা মাঠে গিয়ে কষ্ট করে হাল জুতে খায়, আর কিছু কিছু আছে যারা ঘরে বসে বসে মালিকের কষ্ট করে উপার্জন করা টাকায় মজা করে। তুই হচ্ছিস সেই মজা করা পাবলিক। এই কি বলতে চাস তুই? হ্যাঁ, আমি সত্যি বলছি, যদি তোর মতো হতাম না তাহলে জলে ডুবে মরতাম। আত্মহত্যা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকতো না, কারণ পরের অন্ন ধ্বংস করে বাঁচা তো আমার রক্তে নেই। তুই যদিও আমার ভাই, তাও তোর রক্তে যে এরকম জিনিস কি করে এলো আমি তো জানি না। তখন থেকে আমাকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস তুই। এবার বল তো তোর আসল মতলবটা কি? মতলব আর কিছুই নয়, একটা পরিষ্কার কথা তোকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই যে কুড়েমি করে তুই এতদিন কাটিয়েছিস সেটা আর চলবে না। নিজের বউকে নিয়ে মাথা উঁচু করে এই সংসারে থাকতে চাস যদি, তাহলে মোটা টাকা দিতে হবে। কেন, আমি কি সংসার খরচ দিই না? কি যে দিস সেটা আমার জানা হয়েছে। ভিখারিরা ওর থেকে বেশি টাকা দিতে পারে। মুখ সামলে কথা বল, তুই কিন্তু আমাকে অপমান করছিস। মান অপমান জ্ঞান থাকলে তাহলে আর এরকম ব্যবহার করতিস না। আর শুধুমাত্র তো তুই নয়, তোর থেকেও বেশি শয়তান তোর বউ। আমার বউকে নিয়ে একটাও কথা বলবি না রতন, তোর মুখ কিন্তু আমি ভেঙে দেব। অনেকক্ষণ ধরে শুধুমাত্র ভাই বলে সহ্য করছি আমি। পারলে নিজের বউয়ের মুখ ভাঙ্গে যা। ঠিক আছে, আমি আজকে এর ব্যবস্থা করব, আর এই অপমানের শোধ আমি তুলবই নিজেকে প্রতিষ্ঠিত করে। লতা, বেরিয়ে এসো লতা, আমি বলছি এক্ষুনি তুমি বাড়ি থেকে বেরিয়ে এসো। কি হয়েছে? এই ভর দুপুরে বাড়িতে এসে এমন চেঁচাচ্ছ কেন? আর এক মুহূর্ত আমরা এই বাড়িতে থাকবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা আমাদের বাড়ি। বাড়ি সেটাকে বলে যেখানে ভালোবাসা থাকে। এখানে কেউ আমাদের ভালোবাসে না, সবাই স্বার্থ চেনে আর পয়সা চেনে। সুতরাং এখানে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কি হয়েছে গোপাল? এমন চেঁচামেচি করছিস কেন অসভ্যের মতো? দেখুন মা, আপনার ছেলে উল্টো পাল্টা বলছে, মাথাটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে আমায় বল। অনেকদিন ধরে দেখছি আমার বউকে তোমরা সবাই মিলে অপমান করছো। আজকে রতন আমাকে যা বলবার স্পষ্ট বলে দিয়েছে, এরপর থেকে আমার এ বাড়িতে আর থাকা সম্ভব নয়। আমি জানতাম তুই এটা বলবি। এমন রাক্ষসে কপালে জুটেছে, তাকে তো ঘর ছাড়া হতেই হবে। দেখো মা, তুমি আমার মা হলেও লতা আমার বউ, আর বউয়ের সম্মান আমাকে রক্ষা করতে হবে। তাছাড়া পয়সা যখন দিতে পারি না বেশি, তখন আমার উচিত নয় তোমাদের ঘাড়ে বসে বসে খাওয়া। তবে আমি প্রতিজ্ঞা করছি এখানে দাঁড়িয়ে, আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বউকে নিয়ে। তবে নিজেদের প্রমাণ করে তবেই ফিরব। তোদের দ্বারা যে কি হবে সেটা আমার জানা আছে। যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আসবি না। তোদের মুখ যেন দেখতে না হয়। বিয়ের পর স্বামী মেয়েদের পরম ধর্ম, আর যখন আমার স্বামীকে ভরসা দিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আমিও এই বাড়িতে আর থাকবো না, চলে যাচ্ছি আমি। আজকাল তুই এরকম গোমরা মুখের মাল হয়ে যাচ্ছিস কেন বলতো? আমার মতো সংসার ধর্ম করো, তখন বুঝতে পারবে কত জ্বালা। খুলে বলতো বেটা, কি হয়েছে? হ্যাঁ, আর না, অনেক হয়েছে। এবার আমি গোপালকে স্পষ্ট বলে দিয়েছি যে এই সংসারে বসে বসে খাওয়া যাবে না। অবশেষে তোর মুখ থেকে কথা বেরোলো। তারপর সে কি করলো? বাড়ি ছেড়ে চলে গিয়েছে বউকে নিয়ে। বাহ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে তো তোর আনন্দ করবার কথা। কিন্তু যাওয়ার সময় বলে গিয়েছে যে সে নিজেকে প্রমাণ করে দেখাবে। সেই জন্যই চিন্তায় আছি। দেখবি যে এমন কিছু করে ফেললো তাতে আমাদের মান সম্মানটা আরো নষ্ট হলো। তার জন্য উপায় আছে। কি উপায় শুনি?
উপায় হচ্ছে যে ওদের ক্ষতি করতে হবে। যেখানেই থাকুক ওদের ক্ষতি করতেই হবে। ওদের আর দাঁড়াতে দেওয়া যাবে না মাথা উঁচু করে। কিন্তু সেই কাজটা তো আমি পারবো না, তোকে করতে হবে। ওরে, আমি যদি তোর এইটুকু কাজ না করে দিতে পারলাম তাহলে বন্ধু হলাম কিসের জন্য? তাহলে বলছিস তুই কাজটা পারবি? তুই নিশ্চিন্ত থাক, ওদের কি করে শেষ করতে হয় সেটা আমার জানা রয়েছে। তুই আমার মাথা থেকে অনেক বড় একটা চিন্তার বোঝা হালকা করে দিলি রে। বন্ধু হয়ে বন্ধুর পাশে দাঁড়ানোটাই তো আসল কথা রে। আমি যে তোর আসল বন্ধু সেটা এখন বুঝতে পারবি। কি হয়েছে খগেন, তোর শুনলাম শরীর খারাপ খুব। আমি বুঝতে পারছি না কি করে হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেল, মনে হচ্ছে এবার মরে যাবো। আরে কিছু হবে না তোর, একদম চিন্তা করিস না। মনে হয় জীবনে এত পাপ করেছি তাই উপরওয়ালা শাস্তি দিয়েছে। খগেন্দ্র, চিন্তা করো না। আমার তো বাড়ি ছেড়ে জঙ্গলে থাকি। জঙ্গলের কবিরাজি ওষুধ সম্বন্ধে আমার অনেক জানা আছে। আমি তোমাকে সেই ওষুধ দিয়ে ঠিক করে দেব। মানুষের মরে যাওয়া কি এতই সহজ রে? আমরা সবাই ভাবি মরে যাব, কিন্তু মরণ এত সহজে কারোর আসে না। যদি আমার শরীরটা ঠিক করে দিতে পারো তাহলে সারা জীবন তোমাদের কেনা গোলাম হয়ে থাকবো। সে দেখা যাবে। এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নাও তো। তোর বৌদির হাতের ওষুধ খেয়ে নে, দেখবি এক্ষুনি চাঙ্গা হয়ে যাবি। দাও দেখি ওষুধ খাই, দাও দাও দাও। কেমন লাগছে তোমার, ঠিক করে বলো তো। তুমি কি ওষুধ খাওয়ালে লতা? এখন আমার শরীর সম্পূর্ণ সুস্থ লাগছে। বলেছিলাম না ঠিক হয়ে যাবে তুমি। আমিও অহংকারের বশে লোকের ক্ষতি করবার চেষ্টা করেছি, হয়তো তোমাদের প্রতি অনেক খারাপ কথা ভেবেছি, তবে বিশ্বাস করো আমাকে এই ঘটনা আমাকে শিখিয়ে গেল আর কোনো দিন কারোর বিষয়ে খারাপ কথা ভাববো না এবং তোমাদের কোনো দিন খারাপ চাইবো না। আমি ভুল স্বীকার করছি, জীবনে যে কোনো সমস্যায় আমার কাছে এসে সাহায্য পাবে তোমরা। আমি তোমাকে বলেছিলাম না লতা, একদিন আমরা ঠিক সফল হবই। সত্যি তো, তুমি যা বলেছিলে সব মিলে গেল। সবাই যে আমাদের রান্না খেয়ে এত আনন্দ করছে, ব্যাপারটা খুব ভালো লাগছে। আমরা যদি এভাবেই দোকানটা চালিয়ে যেতে পারি তাহলে আমাদের পকেটেও কিছু পয়সা আসবে, সংসারটা চলে যাবে, আর একদিন দেখবে সৎ পথে থেকে আমরা সফল হতে পারবো। আজকাল কেউ সৎ পথে থেকে সফল হতে চায় না। তার কারণ হচ্ছে যে সৎ পথে থাকতে গেলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের কি দেখো না, জীবনে সবকিছু থাকতেও কিরকম ঘর ছেড়ে চলে আসতে হলো। আর এলাম বলি আমরা জীবনে নতুন দিশা দেখতে পেলাম। সেটা অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে। এখন আর অন্যের ওপর নির্ভর করে বাঁচতে হবে না। সেদিন আসবার সময় সেজন্যই বলে এসেছিলাম যে আবার একদিন সফল হব এবং সেটাই করে দেখিয়ে দেব সবাইকে। আর সেটা করতে পারা গেছে বলেই আজ আমি খুব খুশি। তোমাকে যে জীবনে খুশি করতে পেরেছি এটাই আমার একমাত্র সুখ। এইসব উল্টো পাল্টা খাবার আমি খাবো না। কি ভাবোটা কি তোমরা? আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। আমার লক্ষ্মী পূজা জেদ করে না মা, এরকম জেদ করতে নি। তাহলে কি করবে আমাকে একটু স্পষ্ট করে বলবে? কি চাস তুই? তোর কি খেতে ইচ্ছে হয়েছে? এরকম বর্ষার দিনে আমি কাতলা মাছের ঝোল খেতে ইচ্ছা করেছে। তোমরা যদি খাওয়াতে পারো তাহলে খাওয়াও, নাহলে আমি কিচ্ছু খাবো না, মুখে ভাতই তুলবো না। তুই এখনের মতো খেয়ে নে মা, আমি যে করি হোক তোর জন্য জোগাড় করে আনবো। তুই তো আগে কখনো জেদ করতিস না, হঠাৎ করে এরকম কেন করছিস? আমি তোমাদের কাছে কোনো ইচ্ছে প্রকাশ করি না বলে আমায় কিছু খাওয়াও না, তাই আমি জেদ করছি। ঠিক আছে, তুমি ওর উপর রাগ করো না, আমি যে করি হোক জোগাড় করে আনবো পছন্দের খাবার, কথা দিচ্ছি। যদি কথা দিয়ে না রাখতে পারো তাহলে খুব খারাপ হবে, জেনে রেখো। আমার সত্যি চিন্তা হচ্ছে নীলিমা পূজার জন্য। তুমি ওকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছো। ওকে যদি তুমি এত আশকারা দিতে, মেয়েটা আমার এরকম বাঁদর হতো না। কিন্তু ও তো ছোট মানুষ, ও কি অত কিছু বোঝে? ও যখন একটা আবদার করেছে ওর বাবা মার কাছে, তখন বাবা মা হিসেবে আমাদের উচিত ওর আবদার পূরণ করা। আমরা ছাড়া ওর কি আছে কেউ?
এভাবে ওকে মাথায় তোলো, একদিন দেখবে তোমার বাপ মেয়ে দুজনেই সর্বনাশ হবে। সে তুমি যাই বলো, আমি কিন্তু ওর জেদ পূরণ করবই। কিভাবে করবে কিছু ভেবেছো? আমার একমাত্র বন্ধু খগেনই একমাত্র আমাকে সাহায্য করতে পারে এই বিপদে। ওই একটা মাত্র বন্ধু আছে বলে তুমি এই যাত্রায় বেঁচে গেলে। আমার তো ইচ্ছা করছিল ঠাস ঠাস করে চড় মারি। ওরকম ভাবে কথা বলতে নেই। তো কিরকম ভাবে বলবো শুনি? ওটুকু বাচ্চা মেয়ে, মাথায় কত বুদ্ধি ওর। সেটা ভাবা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো ওকে একটা সুন্দর শৈশব উপহার দেওয়ার এবং স্বপ্নগুলো পূরণ করা। যা ভালো বোঝো করোগে। তবে আমাদের মেয়েটা নিশ্চয়ই খুব খুশি হবে বলো। খুশি করার জন্য যখন এত কাণ্ড করেছো তখন নিশ্চয়ই খুশি হবে। আমি ওকে খুশি করবার জন্য যে কোনো মূল্য চোকাতে পারি। মা হয়ে কি আমি ওর ইচ্ছা পূরণ করতে চাই না? কিন্তু এরকম অদ্ভুত ইচ্ছা করলে মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। ঠিক আছে, দেখো আমি যে করি হোক ওর পছন্দের খাবার জোগাড় করে আনবো খুব তাড়াতাড়ি ওকে খুশি করবার জন্য। সেদিন তুই বলেছিলিস যে বন্ধু হিসেবে বন্ধুর পাশে থাকবি তুই, আর তোকে পাশে চাই ভাই আজকে। আমি কিন্তু কোনো খারাপ কাজ করতে পারবো না। আমার জীবনে ঢের শিক্ষা হয়েছে, আর কোনো খারাপ কাজে জড়াতে পারবো না নিজেকে। খারাপ কাজে জড়াতে বলছি না তো তোকে ভাই, বন্ধু হয়ে তোর কাছে আমার একটা অনুরোধ, আর এই অনুরোধটুকু তুই রাখ শুধু। কোনো খারাপ কাজ করতে হবে না, বিশ্বাস কর। এত করে যখন বলছিস তখন বল দেখি কি কাজ। আমার মেয়ের হঠাৎ করে বর্ষার দিনে কাতলা মাছের ঝোল খেতে ইচ্ছে হয়েছে, কিন্তু এর মধ্যে কোথা থেকে আমি কাতলা মাছের ঝোল জোগাড় করে আনবো বলো তো? এমনিতে আমাদের সংসারের যে অবস্থা, তাতে কাতলা মাছ জোগাড় করায় খুবই মুশকিল। একটা উপায় আমার কাছে আছে, তবে সেই উপায়টা তোরা মেনে নিবি কিনা আমি জানি না। মেয়ের খুশির জন্য আমি যে কোনো উপায় মেনে নিতে পারি। তোরা হয়তো শুনে থাকবি যে লতা আর গোপাল কাতলা মাছের দোকান দিয়েছে। এই সমস্যার সমাধান করবার জন্য লতার কাছে গিয়েছে, এই সমাধান চাইতে হবে। আমার মেয়েকে খুশি করবার জন্য আমি যা খুশি করতে পারি, আর এখন বুঝতে পারি যে ভাইয়ের ও বউয়ের উপর অত্যাচার করে আমি খুব একটা ভালো কাজ করিনি। এই সুযোগে ক্ষমা চাওয়াটাও হয়ে যাবে। কিন্তু আমার তো সেটা ঠিক মনে হয় না। কেন তোর মনে হয় না কেন? লতাকে সবথেকে বেশি অপমান করেছিল তোর স্ত্রী নীলিমা, তাই লতাকে যদি কেউ রাজি করাতে পারে সে হচ্ছে নীলিমা। নীলিমাকে বল লতার কাছে গিয়ে ক্ষমা চাইতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি বললে নীলিমা চলে যাবে। এতদিনে তুই একটা বন্ধুর মতো কাজ করলি রে। ভরা বাজারে তোমার কাজের সময় তোমাকে বিরক্ত করতে এলাম জানি, কিন্তু বিশ্বাস করো লতা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কি হয়েছে বলো? তুই তো জানিস যে আমার মেয়ে পূজা মাঝে মাঝে উল্টো পাল্টা বায়না করে। এখন তার শখ হয়েছে বর্ষার দিনে কাতলার ঝোল খাবে, আর সেজন্য তুই একদিন যাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলি তার কাছে এসে হাজির হলি। আমি জানি তুই আমাকে এরম ভাবেই বলবি, আর ঠিক এই কথাগুলো শোনার যোগ্যতা আমার আছে। আমি সত্যি যেটা করেছি খারাপ কাজ করেছি, সেজন্য রতন আজকাল আমাকে খুব দোষারোপ করে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কে বোঝালো তোকে এই ভুল? তোর মেয়ে পূজা। উপরওয়ালা সব বুঝিয়ে দিয়েছে আমায়, আর পূজার মাধ্যমে হয়তো আমার চোখ খুলে গেছে। কারোর সঙ্গে যে ঝগড়া করতে নেই, শত্রুতা করতে নেই, সেই শিক্ষাটা আমি পেয়ে গেছি। কারোর সাথে আর ঘরের লোকের সাথে অনেক তফাৎ আছে বুঝলি। তুই তো ঘরের লোকের সাথেই করে বসে আছিস, সেজন্যই তো হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে। আমায় ক্ষমা করে দে। আর তাছাড়া সংসারের অবস্থা খুব খারাপ, কিভাবে যে ঘর চালাবো সেটাও বুঝতে পারছি না। তুই যদি সেই বিষয়ে কিছু সাহায্য করতে পারতিস ভালো হতো। দেখ, আমি ওই বাড়িতে আর ফিরে যাব না। নিজেকে যখন নিজের মতো করে বাঁচতে শুরু করেছি, নিজেদের মতো করেই বাঁচবো। তবে পূজা আমারও মেয়ে, তাই ওকে কাতলার ঝোল করে আমি খাওয়াবো। আর হ্যাঁ, আরও একটা প্রস্তাব আছে তোর জন্য। তুই আমার বুকের বোঝাটা হালকা করে দিলি। বল কি প্রস্তাব? তোর যদি সংসারে অভাব এসেই থাকে তাহলে আমার ব্যবসায় যোগদান দে। আমরা যমজ বোন যমজ বউ রান্না করে সবাইকে খাওয়াবো, আর এতেই আমাদের সংসার জীবন হেসে খেলে কেটে যাবে। তুই যেটা বলেছিস সেটাই হবে, আমি মেনে নিলাম। ঠিক আছে, তবে তাই হোক।